ঘুম থেকে চুলের মুঠি ধরে টেনে তুললো আমাকে। আমি কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা মেরে আমার গা থেকে কাঁথা সরিয়ে নিয়ে মুখের উপরে ঠান্ডা পানি ছুঁড়ে মারলো। প্রথমে অবাক হলেও চোখ খুলে দাদিকে দেখে আর অবাক হলাম না, কেননা এইরকম আচরণ গত কয়েক বছর ধরে প্রায়ই হয়ে আসছে আমার সাথে। এই জমিদারের বেটি, সকাল যে হয়ে গেছে চোখে পড়ে না? তুই সারাদিন শুয়ে থাকলে কাজে হাত লাগাবি কে শুনি? আমি ভয়ে ভয়ে বললাম, কাল রাতে অনেক দেরিতে শুয়েছি দাদি, তাই সকালে উঠতে পারিনি আজ। কেন, রাতের বেলা তোর কোন নাগরের সাথে আড্ডা দিচ্ছিলি যে দেরি করে ঘুমাইছিস? দাদির কথা শুনে আমার রাগে কাজ চলে গেল। উনি সবসময় এভাবে কথা বলেন, কিন্তু আমি চেয়েও তাকে কিছু বলতে পারি না, কারণ আমি যে এ বাড়িতে আশ্রিতা। আজ বাড়িতে মেয়ে দেখতে আসবে, জানি না কত বড় লোক ওরা। জানিস, অবশ্য তুই তো ফকিনি, তুই জানবি কেমনে? মানুষের টাকায় পরিস খাস, তুই কি বুঝবি বড় লোকদের কথা? ওনার কথায় লজ্জায় অপমানে আমার কান জ্বলে উঠলেও আমি একবার তাকে কিছু বলতে পারলাম না। ঠিকই তো বলেছে উনি, তাদের টাকায় চলছি, নিজের তো কিছুই নাই আমার। আসলে দাদি আমার নিজের দাদি নয়, আমি শুধু তাদের বাসায় থাকি। আমি একজন অনাথ, যাদের বাসায় থাকি তিনি আমার মায়ের সবচেয়ে কাছের বান্ধবী সীমা আন্টি। তার আর আঙ্কেলের বিয়েতে আমার আম্মুই মূলত ঘটক ছিলেন, আর আঙ্কেলের বিজনেসে আমার বাবা অনেক সাহায্য করেছিলেন। অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যাওয়ায় আমি আন্টিদের বাসায় থাকি। আমি শুনতে পেয়েছি বাবা মা মারা যাওয়ার আগে নাকি আন্টিকে বলে গিয়েছিলেন আমাকে দেখে রাখতে, তাই বাবা মাহীন এই 7 বছর আমিকে আন্টি নিয়ে এসেছিলেন তার সাথে। তখন থেকে মূলত আমি এই বাসায় আছি। আঙ্কেল আন্টি আমাকে খুব ভালোবাসলেও এই দাদি আমাকে একদমই সহ্য করতে পারেন না। উনি আন্টিকে বলেন তিনি আমায় বাড়িতে রেখে ভুল করেছে, আমি নাকি পরে পরে তাদের অন্ন ধ্বংস করছি, অথচ বাড়ির অনেক কাজই আমি করি। আন্টি আমাকে কাজ করতে মানা করলেও দাদি কোটা দেয় যে পরের বাড়িতে পড়ে আসছে, কিছু কাজ না করেই বসে বসে অন্ন ধ্বংস করবে নাকি। আন্টি প্রতিবাদ করলেও আমি কাজ করি। এমনিতে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় খরচ আঙ্কেলই দেন, তাই শুধুমাত্র শুয়ে বসে তাদের বাসায় থেকে তাদের টাকায় খেতে ভালো লাগবে না। এবার কলেজের 2য় বর্ষে আমি, কিছুদিন পর ভার্সিটিতে উঠবো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কলেজ শেষ হলেই নিজে কিছু একটা টিউশনি করে নিজের খরচ নিজে চালাবো। আমি এসব ভাবছিলাম, এর মধ্যে দাদি বলে উঠলেন, কি ভাবিস জমিদারানি? এখন ওঠে কাজের মেয়ে সাহায্য করবি নাকি আরো আরাম করা বাকি আছে তোর? দাদির কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলাম আমি। তারপর বের হয়ে রান্নাঘরে গেলাম। আন্টিও দেখি রান্না করছেন। আমাকে দেখে মিষ্টি এসে বলে উঠলেন, ঘুম হয়েছে? আমি ভাবলাম পরীক্ষার সামনে, তাই মনে হয় রাত জেগে পড়েছিস, তাই আর ডাকিনি সকালে। হ্যাঁ আন্টি, ঘুম হয়েছে। কি রান্না করছো তুমি? আমাকে বলো কি করতে হবে, আমি করছি। আন্টি তখন বললেন, তোর কিছুই করতে হবে না মা, তুই এক কাজ কর, শুধু ক্ষীর বানিয়ে রাখিস কলেজে যাওয়ার আগে, তুই তো ওটা খুব ভালো পারিস, দুপুরে আসবে মেহমানরা। দাদির প্রতিদিনের খারাপ ব্যবহারের পরেও আমার এই বাসায় ভালো থাকার অন্যতম কারণ আন্টি। তার 2 ছেলে মেয়ে, ছেলেটা বড় আর মেয়ে আমার সমবয়সী, নাম রাইসা। আজ রাইসাকে দেখতে ছেলে পক্ষ আসবে, শুনেছি অনেক বড় লোক নাকি, টিভিতেও নাকি দেখা যায় ওনাদের। সে যাই হোক, রাইসাকে আমি আমার বোনের মতোই ভাবি। ও যদি খুশি থাকে এই বিয়েতে, তাহলে সম্পর্ক ঠিক হলেই আমি খুশি। আমি কলেজের জন্য বের হচ্ছিলাম, এমন সময় দেখি দাদি ডেকে বললেন, তোর কলেজ কখন শেষ হবে? আমি বললাম দুপুরে দাদি। কেন? দাদি বললেন, আজ দুপুরে বাড়ি আসবি না তুই, বিকেলের আগে যেন তোকে বাড়ির মধ্যে না দেখি। আমি তখন অবাক হয়ে বললাম, কেন দাদি, আমি এতক্ষণ কি করব বাইরে? দাদি আবার বললেন, যেটা বলছি সেটা শোন, আজ দুপুরে বাড়ি আসবি না তুই, বিকেলের আগে যেন তোকে বাড়ির মধ্যে না দেখি। রাইসাকে দেখার জন্য বিকেলে ছেলে পক্ষ আসবে, ওদের সামনে যেন না পড়িস তুই। ফকিন্নি হলে কি হবে, এমনিতেই রূপের ডালা নিয়ে ঘুরিস। বড়লোক ছেলে যদি তোরে দেখা ফেসে যায়, তাহলে আমাদের মাইয়ার বিয়া হওয়া লাগবো না। আর রাইসার বিয়া ওই বাড়িতে না হইলে আমি তোর বাড়ি থেকে বাইর করে দিব। তাদের কথা শুনে ভয় আমার জান কেঁপে উঠলো। আঙ্কেল আন্টি যদিও আমাকে সাপোর্ট করেন, তাও দাদি যদি ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে বের করে দেন, আমি কোথায় যাব? আর কেউই তো নাই আমার এই দুনিয়ায়। কলেজ শেষে বান্ধবীদের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি বিকেলের দিকে ভয়ে ভয়ে বাসায় গেলাম। আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব, তাই আর দেরি করলাম না। বাসার সামনে পৌঁছাতেই রীতিমতো বৃষ্টি শুরু হয়ে গেছে। তাদের কথা মনে পড়তেই ভেতরে ঢুকবো কিনা দ্বিধা কাজ করছিল। পরে ভাবলাম ছেলেপক্ষ হয়তো এতক্ষণে চলে গেছে, তাই 7-5 না ভেবে বাসায় ঢুকছিলাম। এমন সময় হঠাৎ কারো শক্ত পুরুষালীর বুকের সাথে ধাক্কা লাগায় চমকে উঠে পড়ে যেতে লাগলাম আমি। কিন্তু মাটিতে পড়ে যাবার আগেই একটা বলিষ্ঠ হাত টেনে তুললো আমায়। আরেকটি হাত আগলে রাখছে আমার কোমর। তার স্পর্শে শিউরে উঠে তার চোখের দিকে তাকালাম। বৃষ্টির জন্য ঠিক মতো তাকানো যাচ্ছে না। মিট
মিটমিট করতে থাকা চোখ কোনো মতে তার সুদর্শন চেহারার দিকে তাকাতেই যেন হৃৎপিণ্ড কেঁপে উঠলো আমার। এই প্রথম কোনো পুরুষের সান্নিধ্যে আসায় তন ও মন রীতিমতো কম্পন উঠে গেছে আমার। কাপা কাপা হাতে তাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমি, কিন্তু তার সুদাম দেহে আমার ছোট্ট হাতে ধাক্কায় বিন্দুমাত্র স্থান পরিবর্তন হলো না। হঠাৎ তার হাত আমার চেহারার দিকে এগিয়ে আসতেই অজানা আশঙ্কায় চোখ আপনা আপনি বড় হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগে অনুভব করলাম আলতো হাতে আমার মুখের উপর আসা এক কোষা চুল সরিয়ে দিলেন তিনি। বৃষ্টির নিচে অচেনা যুবকের সাথে এমন মুহূর্তের রিয়াকশন কি হওয়া উচিত আমার জানা নেই, কিন্তু অদ্ভুত কোনো কারণে সংকোচ বোধ হলেও তার স্পর্শে আমার অস্বস্তি লাগছিল না। তৎপর দুজনেই কিছু বলার আগেই তার ফোনের কর্কশ রিংটংটা বেজে উঠল। মুহূর্তে যেন হকচকিয়ে গেলেন তিনি, এক ঝটকায় সরিয়ে দিলেন আমায়, তারপর ফোন রিসিভ করে হন হন করে চলে গেলেন, যেন এতক্ষণ কিছুই ঘটেনি। তার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাড়ির দিকে ঢুকতেই দেখি দাদি রক্ষু চোখে তাকিয়ে আছে আমার দিকে। হঠাৎ মনে ভয় এলো, উনি একটু আগে আমাকে ওনার সাথে একসাথে দেখেনি তো। দাদিকে দেখে ভয়ে ভয়ে বাড়ির ভেতরে ঢুকলাম আমি। শুকনো ঢোক গেলে তার মুখে নিচের নামে বাজে কিছু শোনার প্রস্তুতি নিতেই বললেন, বাসায় কখন আসলি তুই? আর ঢোকার সময় কেউ তোকে দেখেনি তো? তাদের কথা শুনে এতক্ষণ চেপে রাখা শ্বাস ছাড়লাম আমি। তার মানে তিনি কিছুই দেখেনি। যাক, আল্লাহ তাআলা বাঁচিয়েছেন আজকে। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করতে আবার দাদির গলায় শুনলাম, কিরে কথা কস না কেন? সত্যি কি কারোর সাথে দেখা হয়নি তোর? কোনো বেটা মানুষকে দেখছস বাড়ি থেকে বের হইতে? দাদির কথা শুনে বুঝলাম তিনি ওনার কথাই বলছে। তবু মুখে বললাম, না তো দাদি, আমার তো কারোর সাথে দেখা হয়নি, আর আমি কাউকে দেখিনি। কেন, কারোর সাথে দেখা হওয়ার কথা ছিল কি? দাদি আমার কথা শুনে খুশি হলো মনে হয়, তার মুখে স্বস্তির আভাস দেখা গেল। তিনি বললেন, আর কইস না, ছেলেরা মেয়েদেরকে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিল, ওদের নাকি এক জরুরি কাজে যাওয়া লাগবে। রাত্রের বড় ভাই আসছিল, সেই দেখতে পোলাটা। তবে সারাদিন ফোনে কথা কয় অফিসের মানুষের লগে। খাওয়া শেষে ওই ফোন ছেড়ে এসেছিল টেবিলের উপরে, ওটা নেওয়ার জন্যই আসছিল আবার। দাদির কথা শুনে বুঝলাম একটু আগে যার সাথে আমার দেখা হয়েছিল উনি পাত্রের বড় ভাই। তার মানে উনি পাত্র না। হঠাৎ করে যেন মনের মধ্যে অদ্ভুত স্বস্তি লাগলো, উনি পাত্র না শুনে। কিন্তু কেন লাগলো তার কারণ বুঝতে পারলাম না আমি। আরে তুরফা, তুই এসে গেছিস, এত দেরি হলো কেন আজ? আমি এতক্ষণ ধরে ভাবছিলাম তুই কলেজ করে বাসে আসিস না কেন এখনো। আন্টির কথা শুনে আমি আন্টির দিকে তাকালাম। তিনি খানিকটা চিন্তিত মুখে আমার দিকে চেয়ে আছেন। বুঝলাম দাদি আমাকে মানা করার কথা তাকে জানাননি। দাদির দিকে তাকিয়ে দেখি তিনি চোখের ইশারায় আমাকে মানা করছেন, আন্টিকে যেন আমি কিছু না বলি। দীর্ঘশ্বাস ফেলে আন্টিকে হাসি মুখে জড়িয়ে ধরে বললাম, উফস আন্টি, তুমিও না বড্ড বেশি চিন্তা করো। কলেজ শেষে একটু ঘুরতে গিয়েছিলাম ফ্রেন্ডের সাথে, দুপুরে ওদের সাথে খেয়েছি, তাই বাসায় আসতে একটু লেট হয়ে গেল আজকে। চিন্তা কেন হবে না মা, তুই আমাদের দায়িত্ব। তোর মাকে কথা দিয়েছিলাম আমি তোকে দেখে রাখার জন্য। যতদিন তোকে যোগ্য ছেলের হাতে তুলে না দিয়েছি, তোর খেয়াল তো আমাদেরই রাখতে হবে। এরপর কোথাও গেলে আমাকে বলে যাস। আন্টির কথা শুনে মাথা নাড়লাম। বিয়ের কথা শুনে মনের মধ্যে শিহরণ খেয়ে গেল। আমার জীবনেও কি কেউ আসবে যে আমাকে আগলে রাখবে এই কঠিন দুনিয়া থেকে, যার সবকিছুতে আমার অগ্রাধিকার থাকবে সবার উপরে? সে তার ভালোবাসার বৃষ্টিতে ভরিয়ে দেবে আমার হৃদয়ের মরুভূমি, যার আগমনে পরিপূর্ণ হবে আমার এই ছোট্ট জীবন। পাত্রপক্ষ রাজি হলেই হয় বিয়ের জন্য। এত ভালো ছেলে আর পরিবার হাতছাড়া করা যাবে না। চৌধুরী বংশের লোকজন বলে কথা, ব্যবসা সম্মান সব দিক দিয়ে তাদের বহু নাম ডাক। আমার ভাবনার মধ্যে তাদের কথাটা শুনতে পেলাম। চৌধুরী বংশ, আন্টির কাছে শুনেছি আমার বাবাও চৌধুরী বংশের ছেলে ছিলেন। এই জন্যই আঙ্কেলের ব্যবসা দাঁড় করাতে তিনি অনেক সাহায্য করেছেন ওই সময়। ইস, আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতেন, তাহলে এই পাশের থেকে তাদের কথা শুনতে হতো না প্রতিদিন। আমার জীবনটা অনেক অন্যরকম হতো। বাবা মায়ের কথা মনে হতে চোখে পানি চলে আসলো আমার। দ্রুত রুমে চলে আসছি আমি। নামাজ পড়ে তাদের জন্য দোয়া করলাম আর আল্লাহর কাছে চাইলাম আমার জীবনেও সুন্দর করে দেওয়ার জন্য। তারপর ফ্রেশ হয়ে ঘুম দিলাম সন্ধ্যা পর্যন্ত। সবার চিল্লাচিল্লিতে ঘুম ভেঙে গেল আমার। সময় দেখলাম রাত 8টা বাজে। বেশ অনেকক্ষণই ঘুমিয়েছি আমি তাহলে। হাত মুখ ধুয়ে বাইরে আসতে দেখি আঙ্কেল আন্টি মিষ্টি নিয়ে এগিয়ে এলেন আমার দিকে। রাইসার দিকে তাকাতে দেখি আর লাজুক হাসিতে আমার দিকে এগিয়ে এসে জড়িয়ে ধরলো আমায়। কিছুটা আন্দাজ করতে পেরেছি কি হয়েছে, তাই আন্টিকে ইশারায় জিজ্ঞেস করলাম। উনিও হ্যাঁ সূচক মাথা নাড়ল। বিস্তৃত হলো আমার মুখে হাসি। পাত্রপক্ষ রাজি হয়েছে। তাদের খুশি দেখে কে উনি নাকি পাড়ায় মিষ্টি বিলিয়ে এসেছেন এই খুশিতে। তার পাগলামের কথা শুনে আমি হাসলাম।
রাইসা একের পর এক রূপ চর্চা করে যাচ্ছে আর আমি বসে বসে ওর কাণ্ড দেখছি। যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে অর্থাৎ প্রান্ত, তার সাথে নাকি কালকে ওর রেস্টুরেন্টে দেখা করার কথা, তার জন্য এত প্রস্তুতি। কিন্তু আমি বুঝতে পারছি না, আজকে তো প্রান্ত ওকে দেখছেই, তবে এত রূপচর্চা করার কি দরকার? যাই হোক, ওর ব্যাপার ও জানে। রাইসা ফেস প্যাক তুলতে বাথরুমে গেছে আর আমি চুপি চাপি ওর ফোন টিপছিলাম। হঠাৎ ওর ফোন বেজে উঠলো, দেখি প্রান্ত কল দিয়েছে। রাইসাকে বার কয়েক টাকার পরেও শুনলো না, এদিকে ফোন বেজে যাচ্ছে। এক পর্যায়ে রাইসা বলল আমি ধরে যেন প্রান্তকে বলি রাইসা একটু কাজে আছে, ফ্রি হয়ে নিচে কল ব্যাক করবে। ইতস্থিত বোধ হলেও রাইসার কথা শুনে কাপা হাতে ফোনটা রিসিভ করলাম আমি। হ্যাঁ, হ্যালো প্রান্ত ভাইয়া। ওপাশ থেকে কোনো আওয়াজ পাওয়া গেল না। অদ্ভুত গম্ভীর্য বিরাজ করেছে। কিছুক্ষণ অপেক্ষা করে বিরক্ত হলাম। কথা বলার জন্য যদি ফোন দেয় তাহলে চুপ করে আছে কেন? তাই বিরক্ত নিয়ে এক নিঃশ্বাসে বলে উঠলাম, হ্যালো ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাহলে শুনে রাখুন, আপনি যাকে ফোন দিয়েছেন আমি সে নই, আমি রাইসার বোন তুরফা। ও এখন একটু ব্যস্ত আছে, ফ্রি হয়ে আপনাকে কল ব্যাক করবে। তার উত্তর শোনার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেও নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। প্রচন্ড বিরক্ত হয়ে ফোন কাটতে ওপাশ থেকে শোনা গেল গম্ভীর আওয়াজ, আমি প্রান্তের বড় ভাই পূর্ণ বলছি, ওর কালকে জরুরি মিটিং আছে, তাই কাল দেখা করতে পারবে না। এই কথাটা ও নিজে রাইসাকে বলতে পারছিল না, সে কষ্ট পাবে ভেবে। তাই আমি ফোন দিয়েছি ওর পক্ষ থেকে, আপনি রাইসাকে পরশুদিন আসতে বলবেন। এই মিটিং জরুরি না হলে আমি কখনোই প্ল্যান ক্যান্সেল করতে বলতাম না ওকে। আশা করি রাইসা বুঝবে। একবারে এত কিছু বললে সাথে সাথেই ফোনটা কেটে দিলেন উনি, আমাকে কিছু বলার সুযোগই দিলেন না। অথচ এদিকে তার কণ্ঠ, তার নাম শুনে আমার হৃৎপিণ্ডের ধুকধুকানি বেড়ে গেছে। পূর্ণ নামটা শুনে মনের মধ্যে শিহরণ জাগলো। ওনার সাথে দেখা কি তবে হয়েছিল আজ বৃষ্টিতে আমার? আবার এখন ভাগ্যক্রমে তার সাথেই ফোনে কথা হলো আমার। কেমন অদ্ভুত ব্যাপার। এদিকে রাইসা বাথরুম থেকে ডেকে যাচ্ছে কি হয়েছে শোনার জন্য, কিন্তু এদিকে পূর্ণ নামক ব্যক্তির অদ্ভুত আচরণে আমার ভাবনার জগতে ডুবে রয়েছি আমি। কোনো এক অজানা কারণে তার কথা মনে হতে কেন জানি চিন্তার ডালপাড়া ছড়িয়ে পড়ে আমার হৃদয় জুড়ে। তো গাইস, আমি একটু অসুস্থ, যার কারণে আর কি এই পার্টটা একটু ছোট দিলাম। তো এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে, মানে গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে? এখন বলো তোমরা গল্প কোনটা চাও, এটা নাকি আগেরটা? তোমরা যেটা চাপা ওইটাই কন্টিনিউ হবে। অনেকজনই বলছিল যে ওই গল্পটা ভালো লাগে না, তাই এই গল্পটাও আনলাম। তো তোমরা দুইটা গল্প শুনছো, এখন বলো কোনটা কন্টিনিউ করবো। তোমরা যেটা বলবা ওটাই কন্টিনিউ হবে। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পার্টে।